মধ্যপ্রাচ্যের আকাশে আপাতত ক্ষেপণাস্ত্রের গর্জন নেই, তবে সরাসরি সামরিক সংঘাত থেমে থাকলেও নতুন করে অর্থনৈতিক চাপের মুখে পড়েছে ইরান। টানা 40 দিনের সংঘাতে সামরিক ও রাজনৈতিকভাবে লক্ষ্য অর্জনে পুরোপুরি সফল না হলেও এবার তেহরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করার কৌশলে মনোযোগ দিয়েছে ওয়াশিংটন। ইরানের তেল উৎপাদন এখনও সচল থাকলেও রপ্তানি বড় ধরনের বাধার মুখে। একদিকে তেল সংরক্ষণের সক্ষমতা সীমিত হয়ে পড়ছে, অন্যদিকে প্রতিদিন হারাচ্ছে বিপুল পরিমাণ সম্ভাব্য রাজস্ব। গত 13 এপ্রিল থেকে শুরু হওয়া মার্কিন নৌ অবরোধ পারস্য উপসাগরে ইরানের তেল পরিবহনকে কঠিন করে তুলেছে, ফলে দেশটি এক ধরনের চাপের মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য স্পষ্ট, পারস্য উপসাগরে কৌশলগত নিয়ন্ত্রণ জোরদার করে ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করা, যাতে তেহরানকে কূটনৈতিকভাবে ছাড় দিতে বাধ্য করা যায়। পাকিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হয় এই অবরোধ গত 3 সপ্তাহ ধরে চলছে। পেন্টাগনের সাম্প্রতিক তথ্য মতে এই অল্প সময়েই প্রায় 480 কোটি অর্থাৎ $4.8 বিলিয়ন তেল রাজস্ব হারিয়েছে ইরান। মার্কিন বাহিনী ইরানের বন্দরে প্রবেশকারী এবং বের হওয়া প্রতিটি জাহাজ কঠোরভাবে পর্যবেক্ষণ করছে। এ পর্যন্ত অন্তত 45টি জাহাজকে তারা মাঝপথ থেকে ফিরিয়ে দিয়েছে। পেন্টাগনের দাবি, এই অবরোধের ফলে ইরান প্রতিদিন গড়ে $500 মিলিয়ন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরান তাদের 90% তেলই রপ্তানি করে খার্ক দ্বীপের মাধ্যমে, কিন্তু ওমান উপসাগরের প্রবেশপথে মার্কিন বাধার মুখে রপ্তানি এখন প্রায় স্থবির। তথ্য অনুযায়ী এপ্রিলের শেষ নাগাদ খার্ক দ্বীপের তেল সংরক্ষণাগারগুলো প্রায় 74% পূর্ণ হয়ে গেছে। মূলত নিরাপত্তার খাতিরে সাধারণত 80%-এর বেশি তেল মজুত করা হয় না, কিন্তু বর্তমান সংকটে ইরান তাদের পুরনো ট্যাঙ্কারগুলোকে ভাসমান স্টোরেজ হিসেবে সাগরে ভাসিয়ে রাখছে। আল জাজিরার রিপোর্ট বলছে, স্থলভাগের বাইরে ইরানের প্রায় 12,70,00,000 ব্যারেল তেল সাগরে মজুত করার সক্ষমতা রয়েছে। মার্কিন রণকৌশলের মূল লক্ষ্য হল ইরানের তেল সংরক্ষণ ক্ষমতাকে কানায় কানায় পূর্ণ করে তোলা। এতে করে ইরান একসময় তেল উত্তোলন বন্ধ করতে বাধ্য হবে। তবে বিশ্লেষকরা বলছেন, তেল উৎপাদন বন্ধ করা ইরানের জন্য হবে চরম আত্মঘাতী, কারণ ভূগর্ভস্থ খনির চাপ কমে গেলে সেখানে প্রাকৃতিক গ্যাস বা পানি ঢুকে পড়তে পারে, যা তেলের স্তরকে চিরতরে ক্ষতিগ্রস্ত করবে। আর একবার উৎপাদন বন্ধ হলে ভবিষ্যতে পুনরায় তেল উত্তোলন শুরু করা অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল হয়ে পড়বে। তবে এত চাপের মধ্যেও ইরান দমে যেতে নারাজ। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, কিছু ইরানি ট্যাঙ্কার অবরোধ এড়াতে দীর্ঘ ও অত্যন্ত ব্যয়বহুল পথ পাড়ি দিয়ে চীনে তেল পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আরিফ হাসান, এটিএন নিউজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে নতুন এক দুঃস্বপ্নের নাম ড্রোন। ইরানের পথে হেঁটে নিজেরাই বিধ্বংসী ড্রোন বানাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফাইবার অপটিক প্রযুক্তিতে তৈরি এই নীরব ঘাতক বদলে দিচ্ছে যুদ্ধের নিয়ম, ভেঙে দিচ্ছে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা সীমা। রাডার ফাঁকি, জ্যামিং অকার্যকর, সব মিলিয়ে চাপে ইসরায়েল। আমেরিকারও বাড়ছে উদ্বেগ, এই নতুন ড্রোন যুদ্ধ কি বদলে দেবে গোটা মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ? তা নিয়ে সমীকরণ মেলাতে ব্যস্ত যে রণক্ষেত্রে বদলে যাচ্ছে যুদ্ধের সংজ্ঞা, যেখানে কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক রাডার আর ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি সবকিছুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এক ক্ষুদ্র কিন্তু মারাত্মক উদ্ভাবন, হিজবুল্লাহর নতুন অস্ত্র ফাইবার অপটিক ড্রোন। দেখতে সাধারণ ড্রোনের মতো হলেও এর কার্যপদ্ধতি সম্পূর্ণ আলাদা। প্রচলিত ড্রোন যেখানে রেডিও সিগন্যালের উপর নির্ভরশীল, সেখানে এই ড্রোন পরিচালিত হয় কয়েক কিলোমিটার দীর্ঘ সূক্ষ্ম ফাইবার অপটিক তারের মাধ্যমে। ওড়ার সময় পিছনে সুতার মতো খুলতে থাকা এই তারই হয়ে ওঠে এর সবচেয়ে বড় শক্তি। ফলে এই ড্রোনকে থামাতে পারছে না বিশ্বের সবচেয়ে উন্নত ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমও, কারণ এটি কোনো রেডিও সিগন্যাল নির্গতই করে না, ফলে রাডারেও ধরা পড়ে না সহজে। অনেকটা নীরব শিকারীর মতো লক্ষ্যভেদ করে এটি। প্রযুক্তিগতভাবে এই ড্রোন অপারেটরকে দিচ্ছে বাড়তি সুবিধা। কোনো ল্যাগ বা সিগন্যাল ড্রপ ছাড়াই ড্রোনের সামনে থাকা এফপিভি ক্যামেরা থেকে লাইভ ভিডিও সরাসরি তারের মাধ্যমে পৌঁছে যায় নিয়ন্ত্রকের কাছে।
ফলে পাহাড়ের আড়াল, বাংকারের গভীর বা লুকানো অবস্থানেও নিখুঁতভাবে আঘাত হানতে পারছে এটি। এই নতুন প্রযুক্তির প্রভাব পড়েছে সরাসরি যুদ্ধক্ষেত্রে। ইসরায়েলের জন্য এটি এখন বড় মাথা ব্যথা। ফ্রন্ট লাইনে অবস্থানরত সেনারা বাধ্য হচ্ছেন অনেক জায়গা থেকে পিছিয়ে যেতে। এমনকি এই ছোট ড্রোনের মাধ্যমে কার্যত অকার্যকর হয়ে পড়ছে অত্যাধুনিক আয়রন ডোম ব্যবস্থাও। এর বাস্তব উদাহরণ 30 এপ্রিল 2026 দক্ষিণ লেবাননের কান্তারা গ্রামে ড্রোন হামলায় গোলানি ব্রিগেডের 19 বছর বয়সী সার্জেন্ট লিয়েম বেন হামো নিহত হন। একই দিনে উত্তর ইসরায়েলের সোমেরা এলাকায় একটি সাঁজোয়াজানে আঘাত এনে আহত হন আরও 12 জন ইসরায়েলি সেনা। বিশ্লেষকদের মতে লেবানন সীমান্তে এই প্রযুক্তির ব্যবহার যুদ্ধের নতুন মাত্রা তৈরি করছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ড্রোন প্রযুক্তির যে বিস্তার ঘটেছে তারই এক উন্নত রূপ দেখাচ্ছে এখানে। 2006 সালের যুদ্ধের পর থেকেই নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে স্থানীয় উৎপাদনের উপর জোর দিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহ বারবার দাবি করেছিলেন যে কোনো অবরোধের মধ্যেও তাদের অস্ত্র উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সক্ষম তারা। সম্প্রতি প্রকাশিত প্রাউডলি মেড ইন লেবানন শিরোনামের ভিডিওতে সেই সক্ষমতারই প্রমাণ মিলেছে, যেখানে দেখা গেছে গোপন ঘাঁটিতে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে ড্রোন তৈরি করছেন যোদ্ধারা। একই সঙ্গে একটি হারমিস 450 ড্রোন ভূপাতিত করার ভিডিও প্রকাশ করেছে তারা। সব মিলিয়ে ফাইবার অপটিক ড্রোন শুধু একটি নতুন অস্ত্র নয়, এটি আধুনিক যুদ্ধের কৌশলই বদলে দিচ্ছে। ছোট, সস্তা কিন্তু কার্যকর এই প্রযুক্তি এখন বড় শক্তিগুলোর জন্য হয়ে উঠেছে নতুন দুশ্চিন্তার কারণ। রায়হান কবির শুভ্র, ৭১। পশ্চিমা রণকৌশলের অজেয় দুর্গ কি তবে এবার ধসে পড়ার অপেক্ষায়? মধ্যপ্রাচ্যের আকাশ থেকে ঝরে পড়া মার্কিন ও ইসরায়েলি অবিস্ফোরিত গোলাবারুদ নিয়ে এখন তোলপাড় বিশ্ব রাজনীতি। তেহরানের দাবি অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধের ময়দান থেকে কুড়িয়ে পাওয়া এসব মারণাস্ত্র এখন ইরানের প্রতিরক্ষা শিল্পের জন্য এক একটি উন্মুক্ত গবেষণাগারে পরিণত হয়েছে। বিশেষ করে হরমুজগান প্রদেশ থেকে 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র উদ্ধারের ঘটনাটি পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে দিয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর হাতে আসা এসব অস্ত্রের তালিকায় সবচাইতে চমকপ্রদ নাম হল GBU-57 বাংকার বাস্টার বোমা। অবিশ্বাস্য ওজনের এই দানবীয় বোমাটি সাধারণত মাটির গভীরে থাকা দুর্ভেদ্য সুরক্ষিত আস্তানা ধ্বংস করতে ব্যবহৃত হয়। মার্কিন আভিজাত্যের প্রতীক এই প্রযুক্তিটি এখন ইরানের কারিগরি ও গবেষণা ইউনিটের টেবিলে ব্যবচ্ছেদ হচ্ছে। তেহরানের গণমাধ্যমগুলো এই ঘটনাকে বর্ণনা করছে একটি বিশাল কৌশলগত সুযোগ হিসেবে। রিভার্স ইঞ্জিনিয়ারিং বা কোনো যন্ত্রের প্রতিটি অংশ খুলে তার ভেতরের গূঢ় রহস্য বের করার কৌশলে ইরান আগে থেকেই সিদ্ধহস্ত। দেশটির কট্টরপন্থী সংবাদ মাধ্যমগুলো হুঙ্কার দিয়ে বলছে, শত্রু যে অস্ত্র দিয়ে তাদের আঘাত করতে চেয়েছিল সেই একই প্রযুক্তির কোড ভেঙে এখন নতুন মারণাস্ত্র তৈরি করবে ইরান। একে তারা দেখছে একটি চরম কেলেঙ্কারি হিসেবে, যেখানে খোদ ওয়াশিংটনের উন্নত প্রযুক্তি এখন তেহরানের ঘরে বন্দী। পশ্চিমা বিশ্লেষকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে দ্রুত গতিতে। তাদের ভয়, ইরান যদি একবার এই অত্যাধুনিক অস্ত্রের গোপন স্তরগুলো উন্মোচন করতে পারে তবে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্ব বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। অতীতে মার্কিন হক ক্ষেপণাস্ত্রের অনুকরণ কিংবা ড্রোন শিকারের অভিজ্ঞতা ইরানকে এই পথে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী দেশটি এখন রিভার্স ইঞ্জিনিয়ারিংকেই তাদের টিকে থাকার প্রধান হাতিয়ার বানিয়ে নিয়েছে। এদিকে ইরানের প্রভাবশালী ব্যক্তিত্বরা এই অর্জনকে কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে নারাজ। কায়হান পত্রিকার সম্পাদক শরীয়ত মাদারি তো এক ধাপ এগিয়ে পরামর্শ দিয়েছেন, এই প্রযুক্তি যেন চীন ও রাশিয়ার মতো বন্ধু রাষ্ট্রগুলোর সাথে ভাগ করে নেওয়া হয়। তার দাবি অনুযায়ী শুধু বাংকার বাস্টার নয়, বরং টমাহক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে MQ-9 ড্রোনের মতো দামি সব পশ্চিমা অস্ত্র এখন ইরানি বিজ্ঞানীদের হাতের নাগালে। রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় উপস্থাপকের দম্ভ ভরে দর্শকদের বলছেন, অবিস্ফোরিত এই ক্ষেপণাস্ত্রগুলো খুব শীঘ্রই উপহার হিসেবে শত্রুর কাছে ফিরে যাবে। অর্থাৎ এগুলোকে নকল করে ইরান নিজেই এখন বড় আকারের উৎপাদনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাধারণ ইরানি নাগরিক ও সরকারপন্থী অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে এই খবর নিয়ে বইছে আনন্দের জোয়ার। তাদের চোখে এটি কেবল কারিগরি সাফল্য নয়, বরং ওয়াশিংটনের ওপর এক পাক্ষিক
আধিপত্যের অবসান। তেহরান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এই পুরো পরিস্থিতিকে একটি বুদ্ধিবৃত্তিক যুদ্ধের সূচনা হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের মতে এক একটি উদ্ধার করা সরঞ্জাম মানেই মার্কিন প্রযুক্তির অত্যন্ত গোপন তথ্যের চাবিকাঠি। যদি ইরান সত্যিই এই গোপন কোডগুলো সফলভাবে ভাঙতে পারে, তবে পেন্টাগনের হয়তো তাদের গোটা অস্ত্র ভাণ্ডারের নকশা নতুন করে সাজাতে হবে। এতে করে কেবল সামরিক নয়, বরং $1 ট্রিলিয়ন বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষক এহসান তাকদাসির মতে, যুক্তরাষ্ট্র এখন এক কঠিন গ্যাড়াকলে আটকা পড়েছে। তাদের উদ্ভাবিত $1 বিলিয়ন অস্ত্র এখন তাদের বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার অপেক্ষায়। ইরানের এই রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রকল্প যদি সফল হয়, তবে মধ্যপ্রাচ্যের শক্তি সামনে আসবে এক অভাবনীয় পরিবর্তন।